আগামী 18 মাসের মধ্যে যাতে একটি নির্বাচন অনুষ্ঠিত হতে পারে সেজন্য দেশে প্রধান সব সংস্কার সম্পূর্ণ করতে অন্তর্বর্তী সরকারকে সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছেন সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। আমাদের যারা রেমিটেন্স যোদ্ধা আছে ওনাদেরকে এয়ারপোর্টে ভিআইপি সার্ভিস দিব। রাজনীতি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে না থাকতো এই দেশ স্বাধীন হতো নাকি? কোন উদ্দেশ্যে ছাত্র রাজনীতি বন্ধের দাবি তুলছে? আমি মনে করি এর পেছনে অনেক গভীর ষড়যন্ত্র রয়েছে। এই মনে করা শুরু করছে যে আমরা এই দেশটাকে স্বাধীন করে দিয়েছি। না রে ভাই, এই সমস্যাটা দীর্ঘদিনের। আমরা এর আগেও দেখেছি যে বিভিন্ন শ্রমিকদের দাবি আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াত ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যেই বুঝতে পেরেছেন আজকে কি বিষয়টা নিয়ে কথা বলবো। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো দর্শক, ইতিমধ্যে আপনারা সবাই ভিডিওর শুরুতেই কিছু অংশ দেখেছেন ভিডিওর। একটু পরে আমরা ভিডিওর বাকি অংশগুলো দেখবো। তার আগে আপনাদের ছোট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা আমাদের ফারুকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখন হতে আছেন প্লিজ দরকার আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর বেশি কথা বাড়াচ্ছি না, আমরা ভিডিওর বাকি অংশগুলো একটু দেখে আসবো। আমাদের যারা রেমিটেন্স যোদ্ধা আছে ওনাদেরকে এয়ারপোর্টে ভিআইপি সার্ভিস দিব। প্রত্যেকটা স্তরে পাশে দাঁড়িয়ে হেল্প করবে প্রবাসী কল্যাণ ডেস্কের কর্মী। দরকার হলে আমরা আউটসোর্সিং এর মাধ্যমে নতুন ছেলেদেরকে ট্রেনিং দিয়ে নিয়োগ করব। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। আমরা বসেছিলাম সব যারা রিক্রুটিং এজেন্ট আছে ওনাদের সাথে। আমাদের প্রাথমিক স্তরে আমরা বলেছি রিক্রুটিং এজেন্টরা সাব এজেন্টদেরকে টাকা ফেরত দিবে। সাব এজেন্টরা প্রবাসী যারা শ্রমিক ছিল, যাওয়ার কথা ছিল, তাদেরকে টাকা ফেরত দিবে। রিক্রুটিং এজেন্টরা সাব এজেন্টদের ক্ষেত্রে টাকা ফেরত দিয়েছে, প্রায় 100% ক্ষেত্রে টাকা ফেরত দেওয়া হয়েছে। সাব এজেন্টরা এখনো প্রবাসী যারা মালয়েশিয়া যেতে পারেনি তাদের ক্ষেত্রে টাকা ফেরত দেওয়ার ক্ষেত্রে মাত্র 25% অগ্রগতি হয়েছে। প্রত্যেকের সিগনেচার সহ আমরা কাগজ যে আমরা টাকাটা ফেরত পেয়েছি সেরকম আমরা পেয়েছি মাত্র 25%। বাট এটা আমরা সময়সীমা যে বেঁধে দিয়েছিলাম সেটা আছে। আমরা আশা করি এটা 100% আমরা অ্যাচিভমেন্ট করতে পারবো। 17,000 কেন যেতে পারেনি সেই ইতিহাস আমি আর তুলব না, আপনারা সবাই জানেন এটা আমাদের সরকারের আমলে না, আগের আমলে হয়েছে। সিন্ডিকেটের কথা যে বলেছেন, আমরা ওয়েল অ্যাওয়্যার আছি সিন্ডিকেট নিয়ে। সিন্ডিকেট যেন ভেঙে যায় সেই জন্য আমরা অত্যন্ত জোরালোভাবে মালয়েশিয়া সরকারকে বারবার অনুরোধ করছি, আপনি 100 জনের মধ্যে সীমাবদ্ধ রেখেন না, আপনি এটা ওপেন করে দেন, ঠিক আছে? আর তারপরেও ওইখানে কি দুর্নীতি হয়েছে না কি হয়েছে সেই ব্যাপারে আমরা অবশ্যই তদন্ত করব। এটা আমরা যে কোনো দুর্নীতির ব্যাপারে তদন্ত করব, এটা আমরা নেক্সট ফেজে করব। আপনাদেরকে একটা তথ্য একটু জানাতে চাই। এখানে আমাদের প্রশ্নকর্তা বললেন যে প্রবাসী কল্যাণ যারা ফেরত আসছেন ওনার এয়ারপোর্টে বেটার ব্যবহার পাচ্ছেন। আপনাদেরকে এখন একটা স্পেশাল তথ্য দিতে চাই। সেটা হচ্ছে আমরা আমাদের চিফ অ্যাডভাইজারের অত্যন্ত আগ্রহ আছে, ওনার উৎসাহ আছে, ওনার নেতৃত্ব থাকবে এখানে। আমরা আমাদের যারা রেমিটেন্স যোদ্ধা আছে ওনাদেরকে এয়ারপোর্টে ভিআইপি সার্ভিস দিব। একজন ভিআইপি যখন এয়ারপোর্টে যাওয়ার পর ওনার দেখেন না, ওনার লাগেজ নিয়ে একজন সাথে থাকেন, ওনাকে চেক ইন করার সময় পাশে একজন থাকেন, ইমিগ্রেশন করার সময় পাশে একজন থাকেন। প্রত্যেকটা স্তরে, প্রথম স্তরে আমরা মধ্যপ্রাচ্য টার্গেট করেছি, ইউরোপটা পরে করব। মধ্যপ্রাচ্যে যাওয়া যাচ্ছে, মধ্যপ্রাচ্যে আমাদের অধিকাংশ শ্রমবাজার আপনারা জানেন। প্রথম স্তরে মধ্যপ্রাচ্যে যে সমস্ত শ্রমিক, যে সমস্ত কর্মীরা যাচ্ছেন, ওনারা যখন ফেরত আসবেন একজন ভিআইপি যেরকম ট্রিটমেন্ট পান, লাউঞ্জ ব্যবহার আমরা চিন্তা করছি পরে, এটা অনেক পরের কাজ। এখনকার স্তরে আমরা আগামী 2 সপ্তাহ থেকে 1 মাসের মধ্যে যেটা করব, লাউঞ্জ ব্যবহার ছাড়া বা সেপারেট যে আপনার ইমিগ্রেশনের একটা কাউন্টার ব্যবহার করা ছাড়া, ওটা আমাদের অনেক কর্তৃপক্ষের সাথে কথা বলতে হবে। কিন্তু এয়ারপোর্টে যাওয়ার পর ওনার মধ্যে যে একটা অসহায় অবস্থা আছে, কোন গেট দিয়ে ঢুকবেন, তারপরে আপনার চেক ইনটা কিভাবে করবেন, কোনো ফর্ম থাকলে কিভাবে ফিল আপ করবেন, ইমিগ্রেশনে কোনো একটা কাগজ চাইলে অস্থির হয়ে যান, বুঝতে পারেন না, প্রত্যেকটা স্তরে পাশে দাঁড়িয়ে হেল্প করবে প্রবাসী কল্যাণ ডেস্কের কর্মী। দরকার হলে আমরা আউটসোর্সিং এর মাধ্যমে নতুন ছেলেদেরকে ট্রেনিং দিয়ে নিয়োগ করব। সেটা আমরা 2 সপ্তাহ থেকে 1 মাসের মধ্যে বাস্তবায়ন করব। এবং একজন প্রবাসী যেন কোনো অবস্থাতেই এয়ারপোর্টে হয়রানির শিকার না হন, অসহায় অপমানিত বোধ না করেন, এই ব্যাপারে আমাদের 0 টলারেন্স থাকবে। এটা আমরা অবশ্যই নিশ্চিত করে ছাড়বো। না পারলে আপনারা যেন ধরতে পারেন, বুঝছেন? হয়তো 70% পারবো, 60% পারবো, কিন্তু এই যে পাবলিকলি সবাই বলে দিলাম, অনেকে ভাবে আমি এটা কেন বলি।
এটা বলি যেন চাপ থাকে। আমি আইন মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর বলেছিলাম যে যারা জুলাই অগাস্ট মাসে ভুয়া মামলা যেগুলো আছে 31 অগাস্টের মধ্যে প্রত্যাহার করব, ওইটা আমরা 24 অগাস্টের মধ্যে প্রত্যাহার করেছিলাম। হত্যা মামলাগুলো বাদে, হত্যা মামলা এত সহজে প্রত্যাহার করা যায় না। আজকে আপনাদেরকে বললাম 2 সপ্তাহ থেকে 1 মাসের মধ্যে আমরা ভিআইপি ট্রিটমেন্ট, ওই পৃথক লাউঞ্জ টাউন যেগুলি বাদে এমনি এয়ারপোর্টে যাওয়ার ক্ষেত্রে বেসিক যে ফান্ডামেন্টাল সার্ভিসের ক্ষেত্রে সেটা আমরা দেওয়ার চেষ্টা করব, সেটা দেওয়ার লক্ষ্য আছে আমাদের। আপনারা 1 মাস পর আজকে একটু খেয়াল করে দেখেন কি কি সুবিধা আছে, 1 মাস পর আপনারা রিপোর্ট করেন আমাদেরকে জানিয়েন ইনশাআল্লাহ। রাজনীতি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে না থাকতো এই দেশ স্বাধীন হতো নাকি? কোন উদ্দেশ্যে ছাত্র রাজনীতি বন্ধের দাবি তুলছে? আমি মনে করি এর পেছনে অনেক গভীর ষড়যন্ত্র রয়েছে। এই মব জাস্টিস, এই প্রবণতা থেকে আমাদের বের হয়ে আসতে হবে যে মানুষকে এইভাবে পিটিয়ে মেরে ফেলা। আপনারা দেখেছেন পুরো তরুণ তথা ছাত্র সমাজকে নিয়ে একটা ভুল ধারণা তৈরি হচ্ছে, কিন্তু দেখা গেছে যে এই পিটিয়ে মেরেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে 6 জন দুর্বৃত্ত, তাদের 5 জনই ছাত্রলীগের নেতা ছিলেন। তো কাজে এখন এই অজুহাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি নিষিদ্ধ হচ্ছে। জাহাঙ্গীরনগরে দাবি উঠেছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দাবি উঠেছে। এখন প্রশাসন, নতুন নতুন প্রশাসন দায়িত্ব পেয়েছেন, তারা চেয়ার ঠিক রাখার জন্য, পথ ঠিক রাখার জন্য তড়িঘড়ি করে মানে যে আইসা যা বলছে তাই তারা মেনে নেওয়াটা মানে একটা কাজ করার মতো অবস্থা, তারা সিদ্ধান্ত নিচ্ছেন যে না ঠিক আছে ছাত্র রাজনীতি ওরা চাইছে নিষিদ্ধ করে দিই। আপনি তো কারো রাজনীতি নিষিদ্ধ করতে পারেন না। ছাত্র রাজনীতি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে না থাকতো এই দেশ স্বাধীন হতো নাকি? বাংলাদেশের জন্ম হতো? ছাত্র রাজনীতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে না থাকলে আপনার মাতৃভাষা বাংলাকে কি আমরা রাষ্ট্রভাষা করতে পারতাম? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি না থাকলে 1990 সালে আমরা সামরিক শাসনের অবসান করাতে পারতাম? ছাত্র রাজনীতি না থাকলে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে গণঅভ্যুত্থান করাতে পারতাম? এই যে ছাত্র নেতৃবৃন্দ, অধিকাংশ ছাত্র অধিকার পরিষদের রাজনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে তারা তৈরি হয়েছে। আজকে একজন সমন্বয়ক দেখলাম, এতদিন তার পরিচয় তিনি প্রকাশ করেননি, এখন প্রকাশ করেছেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সভাপতি। তাহলে এই আন্দোলনে তো শিবির, ছাত্রদল, ছাত্র অধিকার, সমস্ত রাজনৈতিক ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ ছিল। সুতরাং হঠাৎ করে এই যে বিশ্ববিদ্যালয়গুলোতে যে যারা ভবিষ্যৎ নেতৃত্ব তৈরি করবে, অনেক দিন ধরে যেটা বলা হচ্ছিল যে আমাদের জাতীয় রাজনীতিতে একটা সংকট তৈরি হয়েছে, মেধাবীরা রাজনীতিতে আসছে না। এই পরিবর্তনের পরে ক্যাম্পাসগুলোতে ছাত্র সংসদ নির্বাচনের মধ্যে দিয়ে একটা পরিচ্ছন্ন রাজনীতি গড়ে উঠবে। সেখানে হঠাৎ করে কারা, কেন, কোন উদ্দেশ্যে ছাত্র রাজনীতি বন্ধের দাবি তুলছে? আমি মনে করি এর পেছনে অনেক গভীর ষড়যন্ত্র রয়েছে। আবার বাংলাদেশকে নেতৃত্ব শূন্য করার, বিরাজনীতিকরণের একটা প্রক্রিয়া এই পরিস্থিতির মধ্যে আমি খুঁজে পাচ্ছি। সুতরাং এই ধরনের হঠকারী সিদ্ধান্তে কোনোভাবেই সমর্থন করা যাবে না। ছাত্র রাজনীতিতে আবরারকে পিটিয়ে মেরেছে বুয়েটের ছাত্ররা, সবাই কি ওই ছাত্রলীগের ওই 18-20 জনের মতো কি দুর্বৃত্ত? এখন সুযোগ এসেছে পরিবর্তন করার। সুতরাং ছাত্র রাজনীতির চেঞ্জ করা হোক। আর শুধু ছাত্র রাজনীতির কথা বলবেন, জাতীয় রাজনীতিতে পচন ধরে নাই, ইয়াবাবুদি, বিচ্ছু শামসু, আন্ডার রফিক এরা এমপি হয় নাই? এটা তো সব দলে আমরা দেখেছি। রাজনীতি আজকে কারা নিয়ন্ত্রণ করছে? কালো টাকা, পেশি শক্তি যাদের আছে, ভদ্র মানুষগুলো, শিক্ষিত মার্জিত মানুষগুলো, যার টাকা নেই, পয়সা নেই, তার রাজনীতিতে কোনো স্থান নাই। সাধারণত পৃথিবীর বিভিন্ন দেশে এই ধরনের একটা ম্যাস মুভমেন্ট বা অভ্যুত্থানের পরে অনেক কিছুই পরিবর্তন হয়। বাংলাদেশের এই সংবিধানকে, এই সরকারকে কি করা যাবে না, বিফল হতে দেওয়া, ব্যর্থ হতে দেওয়া যাবে না। তাহলে রাষ্ট্র সংস্কার যখন হবে, এরপরে মানুষ রাজনৈতিকভাবে স্বাভাবিকভাবে সবাই একমত হবে না। সবাই যদি একমত হয় সেটাও আরেকটা প্রেসিজম, সেটা মানে রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে। রাজনৈতিক মতপার্থক্য একটা হচ্ছে মতপার্থক্য, আর হচ্ছে সহিংসতা এক জিনিস না। আমরা হয়তো দ্বিমত হইতে পারি, এই দ্বিমত মানে যে আমাদের মধ্যে ঝগড়া থাকবে, তাকে আমার মারতে হবে, ডিজিটাল সিকিউরিটি একটা নিয়ে যেতে হবে, ব্যাপারটা এমন না। তো আমরা যতদিন পর্যন্ত আছি, বিশেষ করে আমি দেবিদ্বার যেহেতু বড় হয়েছি, আমি দেবিদ্বারের বিষয়গুলো আমরা জানি। আমি দেবিদ্বারে থেকে 2003 সাল থেকে, যখন আমাদের কি যেন ওনার নাম এবিএম গোলাম মুস্তফা ছিল, তার পিছনে যাদেরকে আমরা দেখেছি, ঠিক ওনার পরে তাদেরকে আমরা রাজীব ফখরুলের পিছনেও দেখেছি, তাদেরকে আবার আমরা হচ্ছি কালামের পিছনে আমরা দেখেছি। অর্থাৎ তাদের কোনো সক্রিয়তা নেই, মেরুদণ্ডী নেতা না। আপনি তাদেরকে এখন দেখবেন অন্যদের কলা গাছও আসে তার পিছনে। এবিএম গোলাম মুস্তফার সময় বলছে যে নেতা তোমার ভয় নাই, রাজপথ ছাড়ি নেই। এই সুবিধাবাদী ক্লিক
যেটা আছে তাদের ব্যাপারে সতর্ক দৃষ্টি রাখতে হবে। তাদের কোনো রাজনৈতিক কোনো ধরনের সত্তা নাই, তারা দেশের প্রশ্নে এবং জাতির প্রশ্ন হচ্ছে আপোষকামী। তারা যেহেতু আপোষকামী, সুতরাং তাদের বিষয়ে সচেতন থাকতে হবে। এবং আমি প্রশ্ন হচ্ছে আরেকটু মানে কতটুকু এটা বলেন আমাকে, যে আরেকটু মানে 3 দিন বলেন, আরেকটু মানে 2 বছর বলেন। ওনারা যদি বলেন আমার 5 বছর লাগবে, দেখবেন মানুষের চেহারা চেঞ্জ হয়ে গেছে। বলে ভাই তুমি কেন 5 বছর নিবা? কারণটা কি? তুমি কি এই 1 মাসে প্রমাণ করতে পেরেছ যে তুমি 5 বছর পর্যন্ত থাকার যোগ্য? পেরেছে প্রমাণ করতে? দেখেন আমি একটা কথা বলি, দ্রব্যমূল্য, বিদ্যুৎ, আইন শৃঙ্খলা, এই 3টা খাতে এই সরকার মিজারেবলি ফেল করেছে। অন্য সময় হলে এই সময় আন্দোলন হতো, আন্দোলন হচ্ছে না কেন? হচ্ছে না এই কারণে আমরা আসলে একটা হাবিয়া দুজকে ছিলাম। আমরা হাবিয়া দুজক থেকে বের হয়ে এসেছি। বের হয়ে আসার পর দেখতেছি আমার এই আঙ্গুল আগুন লাগে, এই আঙ্গুল আগুন লাগে, এই আঙ্গুল আগুন লাগে। এই 3 আঙ্গুলের আগুন কিন্তু আমি অন্য সময় সহ্য করতাম না, কিন্তু আমি তো দোজকে ছিলাম ভাই। দোজক থেকে বের হয়ে এসেছি, এই জন্য ওই তাপটা এখনো টের পাই। 2 দিন যাক আমি কিন্তু হাবিয়া দুজকের কথা ভুলে যাব, তখন ওই আঙ্গুলের সামান্য তাপ আমার কাছে অসহ্য লাগবে। তখন আপনি কি করবেন? আপনাদের কি সেই প্রিপারেশনটা আছে? অনেকে হয়তো বলবেন, একটু আগে আমি এসে প্রথমে সেখানে শুনলাম আমাদের এক বক্তব্য যে রাশেদ খান বলতেছিলেন যে বেসরকারি বিশ্ববিদ্যালয়, পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয় বলে যে একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে। এই দ্বন্দ্ব তো অবধারিত। এই সরকারের প্রথম ভুল যেটা ছিল, ভুল আছে কিন্তু আপনি বলবেন যে হাতি ভুল ধরেন কেন? আরে ভুলই তো ধরবো, তারা তো ফেরেশতা না, মানুষ তো, মানুষের ভুল হবে না। আপনি যদি মানুষের ভুলটা ধরিয়ে না দেন, সে নিজেকে ফেরেশতা মনে করতে থাকবে। যেমনটা আমাদের আগের প্রধানমন্ত্রী মনে করতেন যে ঈশ্বর এবং সে মাঝখানের কেউ নাই, কাছাকাছি, কারণ ওনারা কেউ ভুল ধরে দেওয়ার সাহস পেত না। সবসময় দেখতেন আমাদের বন্ধু বান্ধব যে উনি এমন হাত কষলাকষলি করতো, আমার ধারণা চামড়া বোধহয় 1 মিলিমিটার ক্ষয় হয়ে গেছে। এবং এগুলি করতে করতে তাকে বোঝানো হয়েছিল যে আপনি আসলে প্রায় ঈশ্বর, একটু বাকি আছে। তো এখন সেই বিষয়টা হবে, আপনি যদি সমালোচনা না করেন, এরাও ভাবতে শুরু করবে। যেমন আমাদের অনেক ছাত্ররা কিন্তু মনে করা শুরু করছে যে আমরা এই দেশটাকে স্বাধীন করে দিচ্ছি। না রে ভাই, ঘটনাটা সেরকম নয়। আপনারা স্পার্কটা জ্বালিয়েছেন, কিন্তু স্পার্কটা জ্বালানোর আগ পর্যন্ত দেশালাই কাঠিটা আপনি জ্বালাইছেন, আমি অস্বীকার করি না। তার আগ পর্যন্ত এই যে আগুনটা জ্বলেছে, কাঠটাকে কেটে আনা, শুকানো, একসঙ্গে জড়ো করা, এই কাজটা গত 16 বছর ধরে দেশের প্রত্যেকটা মানুষ করেছে। তো তাদেরটাও আপনি একটু স্বীকার করেন। প্রথম ভুলটা হয়েছে আমাদের প্রধান উপদেষ্টা আইসা নিয়ে বললো যে আমাদের প্রাথমিক এমপ্লয়ার হলো ছাত্ররা। এটা উনি বলতেই পারেন না, উনি একটা মহা অন্যায় করেছেন। এবং এই যেটা বলেছেন, বলাতে সবাই মাথায় উঠে গেছে, আমি তো এমপ্লয়ার, তোমার আমি যে কোনো সময় সরাই দেবো। এটা হয় না, এইভাবে হয়। এই সরকার গঠনের পর থেকেই যেহেতু একটা গণতান্ত্রিক পরিবেশ তৈরি হয়েছে বাংলাদেশে, দীর্ঘ বঞ্চনা এবং এই বৈষম্যের শিকার দেশের মানুষ প্রতিটি সেক্টর থেকেই সবাই তাদের সেই কথাগুলো, সেই দাবিগুলো নিয়ে এসেছে। একইভাবে শ্রমিকরাও তাদের দাবিগুলো নিয়ে এসেছেন। এবং এই সমস্যা তো আর আজকে তৈরি হয়নি, এই সমস্যাটা দীর্ঘদিনের। আমরা এর আগেও দেখেছি যে বিভিন্ন শ্রমিকদের দাবি আছে এবং মালিক শ্রমিকের মধ্যে বিভিন্ন বোঝাপড়ার বিষয় আছে। এবং বিগত সরকারের আমলে শ্রমিকদের সকল দাবিকে দেখা গেছে বিভিন্নভাবে দমিয়ে রাখা হয়েছে। তাদের বিভিন্ন আন্দোলনে 2023 সালে আমরা দেখেছি হামলা করা হয়েছে। এই সরকার দায়িত্ব নেওয়ার পর প্রথম থেকেই আমরা বলেছি যে বিগত সময়ের এই সবগুলো অন্যায়, অবিচার, এই সব কিছুকে অ্যাড্রেস করা হবে এবং যত ন্যায্য দাবি আছে সেগুলো পূরণ করার জন্য প্রথম দিন থেকে আমরা কাজ করে যাচ্ছি। এবং সকল পক্ষের সাথে বারবার আলোচনা হচ্ছে এবং মালিক পক্ষ, শ্রমিক পক্ষ এবং সরকারের পক্ষ থেকে গত দীর্ঘ প্রায় 1 মাস ধরে আলোচনা চলছে। এবং তার ভিত্তিতে যে কি দাবি আছে 18টা আমরা আইডেন্টিফাই করেছি, সেই 18টা দাবির বিষয়ে মালিক পক্ষ, শ্রমিক পক্ষের আলোচনার ভিত্তিতে একটা সমাধানে পৌঁছানো গিয়েছে। সেটা আমাদের সচিব সাহেব বলেছেন। আমরা বিশ্বাস করি যে এই দাবিগুলোর সমাধানের দিকে আমরা আগাবো। যেগুলো শর্ট টার্ম সলিউশন সম্ভব সেগুলো সলিউশন ইমিডিয়েটলি করে দেওয়া হয়েছে আজকে, এবং যেগুলো আসলে
ত্রিপক্ষীয় বৈঠকের মাধ্যমে সমাধান হবে, সেগুলোর বিষয়ে শ্রমিক নেতৃবৃন্দের সাথে আমাদের আলোচনা চলমান থাকবে। শ্রমিক নেতৃবৃন্দ এই আহ্বান জানিয়েছেন এবং আমরাও সরকারের পক্ষ থেকে এই আহ্বান জানাতে চাই যে আপনাদের ন্যায্য দাবিগুলো মেনে নেওয়া হয়েছে এবং যেই দাবিগুলো সময় সাপেক্ষে আলোচনার ভিত্তিতে আপনাদের শ্রমিক নেতৃবৃন্দের সাথে মেনে নেওয়া যায় সেগুলো আমরা মেনে নেব খুব দ্রুতই। আপনাদের প্রতি আহ্বান থাকবে দেশের শিল্পকে বাঁচানোর জন্য, দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের জন্য এবং যেই নতুন বাংলাদেশ অনেক রক্তের বিনিময়ে আমরা অর্জন করেছি তাকে সমুন্নত রাখা এবং সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য আপনারা স্ব স্ব কর্মস্থলে ফিরে যাবেন। আগামীকাল থেকে প্রত্যেকটা কারখানা যাতে চলমান থাকে, প্রত্যেকটা কারখানা কার্যক্রম চলমান থাকে, আমাদের ইন্ডাস্ট্রি যাতে বাঁচে, আমাদের শিল্প যাতে হাতছাড়া না হয়, সেজন্য শ্রমিক, মালিক, সরকার সবাই ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করব এবং শ্রমিকদের প্রতি আহ্বান থাকবে আপনারা কর্মস্থলে ফিরে যাবেন। আলটিমেটলি যদি শিল্প না বাঁচে তাহলে শ্রমিকও বাঁচবে না, এই সরকারেরও প্রয়োজন হবে না এবং মালিকও বাঁচবে না। তাই আমাদেরকে শিল্পকে বাঁচাতে হবে, আমাদের ইন্ডাস্ট্রি যাতে আমাদের হাতে থাকে সেটা নিশ্চিত করতে হবে এবং মালিক পক্ষের প্রতি আমার আহ্বান থাকবে যে শ্রমিকের যেই বেতন, যে জায়গায় বকেয়া বেতন আছে খুব দ্রুত পরিশোধ করার জন্য আপনারা ব্যবস্থা নেবেন এবং আগামীকাল থেকে এই দাবিগুলো মেনে নেওয়ার প্রেক্ষিতে যদি কোনো পক্ষ কোনো প্রকার বিশৃঙ্খলা করার চেষ্টা করে, সেটা যদি কোনো মালিক পক্ষ বেতন দেওয়ার ক্ষেত্রে অনাগ্রহ প্রকাশ করে এবং সদিচ্ছার অভাব থাকে এবং শ্রমিক পক্ষের দিক থেকেও যদি বিশৃঙ্খলা করার চেষ্টা করা হয় তাহলে সেটার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং সরকার যেহেতু সবগুলো দাবির বিষয়ে আলোচনা হয়েছে এবং একটা সমাধানে আমরা পৌঁছাতে পেরেছি, সরকার এখন কোনো প্রকার বিশৃঙ্খলা আর কোনোভাবেই বরদাস্ত করবে না এবং সেটার ব্যাপারে কঠোরভাবে ব্যবস্থা নেওয়া হবে। ধন্যবাদ। আগামী 18 মাসের মধ্যে যাতে একটি নির্বাচন অনুষ্ঠিত হতে পারে সেজন্য দেশে প্রধান সব সংস্কার সম্পূর্ণ করতে অন্তর্বর্তী সরকারকে সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছেন সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সোমবার ঢাকায় নিজের কার্যালয়ে রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। সাক্ষাৎকারে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থন দেওয়ার পাশাপাশি সামরিক বাহিনীকে রাজনৈতিক প্রভাব থেকে মুক্ত করার একটি রূপরেখার কথা জানান সেনাপ্রধান। তিনি আরও বলেন, যাই হোক না কেন তার পাশে থাকবেন। গণ অভ্যুত্থান ও হাসিনা সরকারের পতনের ঘটনায় দেশের রাজনীতিতে সবচেয়ে আলোচিত ছিল সেনাবাহিনীর ভূমিকা। আন্দোলন দমনে কারফিউ ঘোষণার পর সেনাবাহিনীর ভূমিকা নিয়ে অসন্তুষ্ট ছিলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অন্যদিকে সামরিক বাহিনীর ভূমিকা নিয়ে এক প্রকার দ্বিধায় ছিলেন আন্দোলনকারীরাও। তবে শেষ মুহূর্তে জনগণের উপর কোনো প্রকার দমন পীড়ন না চালানোর পক্ষ নেয় সেনাবাহিনী। এতেই মসনদ নড়ে যায় হাসিনার। তারপর অন্তর্বর্তী সরকার গঠনেও ভূমিকা রাখেন সেনাপ্রধান। এর মধ্যেই বর্তমান সরকার নিয়ে নিজেদের দৃষ্টিভঙ্গি পরিষ্কার করলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, আগামী 1.5 বছরের মধ্যে যাতে নির্বাচন আয়োজন করা যায় সেজন্য অন্তর্বর্তী সরকারকে সমর্থন দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন সেনাপ্রধান। প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে তার পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছেন তিনি। পাশাপাশি অন্তর্বর্তী সরকারকে গুরুত্বপূর্ণ সংস্কার সম্পন্ন করতে সহায়তা দেওয়ার বিষয়েও প্রত্যয় ব্যক্ত করেন সেনাপ্রধান। রাজধানী ঢাকায় নিজের অফিসে রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে সেনাপ্রধান জানান, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে পরিচালিত অন্তর্বর্তী প্রশাসনের প্রতি পূর্ণ সমর্থন রয়েছে তার। একই সঙ্গে সামরিক বাহিনীকে রাজনৈতিক প্রভাব মুক্ত করার রূপরেখার উপর গুরুত্ব দেন তিনি। এ সময় যা হবার তাই হোক, যে কোনো পরিস্থিতিতে ইউনূস সরকারের পাশে থাকবে সেনাবাহিনী, এমনটাও জানান সেনাপ্রধান। প্রতি সপ্তাহেই প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের মধ্যে সাক্ষাৎ হচ্ছে। তাদের মধ্যে খুব ভালো সম্পর্ক আছে। সেনাপ্রধান জানান, টালমাটাল অবস্থার পর দেশে স্থিতিশীলতা আনার জন্য সরকারের প্রচেষ্টায় সমর্থন রয়েছে সেনাবাহিনীর। তিনি নিশ্চিত, যদি একসঙ্গে কাজ করা যায় তাহলে ব্যর্থ হওয়ার কোনো কারণ নেই। জেনারেল ওয়াকার জানান, ডক্টর ইউনূস যাতে তার লক্ষ্য পূরণ করতে পারেন সেজন্য সহযোগিতা করে যাবেন তিনি।
সেনাপ্রধান জানান তার নেতৃত্বে থাকা বাংলাদেশ সেনাবাহিনী রাজনীতিতে হস্তক্ষেপ করবে না। তিনি জানান সেনাবাহিনীর জন্য ক্ষতিকর এমন কোনো কিছুই তিনি করবেন না। তিনি একজন পেশাদার সেনাবাহিনীতে তার পেশাদারিত্বকে রক্ষা করবেন। জেনারেল ওয়াকার জানান শেখ হাসিনাকে ক্ষমতা থেকে উৎখাত করার পর থেকে প্রস্তাবিত ব্যাপক সংস্কারের সঙ্গে সামঞ্জস্য রেখে সেনাবাহিনীও তাদের কর্মকর্তাদের অনিয়মের অভিযোগ খতিয়ে দেখছে। এরই মধ্যে কিছু কর্মকর্তাকে শাস্তি দেওয়া হয়েছে বলে জানান সেনাপ্রধান। তবে এই বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি। সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এই বিষয়টা নিয়ে আপনার প্রতিক্রিয়া দ্রুত কমেন্টে জানিয়ে ফেলুন। দেখা হবে কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।